আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, নাহিদ আক্তারের নেতৃত্বে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ গড়ার প্রত্যয়। নতুন দলের যাত্রায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শুভেচ্ছা, সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করবে জাতীয় নাগরিক পার্টি প্রত্যাশা। গণ অভ্যুত্থানে স্বৈরাচার পালালেও গণতন্ত্র এখনও শঙ্কামুক্ত নয় বললেন তারেক রহমান। গণতান্ত্রিক দেশ গড়তে আগামী নির্বাচন বড় সুযোগ মন্তব্য। চট্টগ্রামে 2 দফা জানাজা শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। জানাজায় বিএনপি নেতাকর্মী সহ লাখো মানুষের অংশগ্রহণ। যান্ত্রিক ত্রুটিতে মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা ব্যাংকক ফ্লাইট, বিকল্প এয়ারক্রাফটে শতাধিক যাত্রীকে থাইল্যান্ড প্রেরণ। এবং মাস জুড়ে অমর 21শে বইমেলা শেষ হল শুক্রবার। শেষ দিনে পাঠক সমাগমে মুখরিত বাংলা একাডেমি প্রাঙ্গণ। Inbuilt German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। আত্মপ্রকাশ করেছে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম হয়েছেন দলের আহ্বায়ক, সদস্য সচিব হয়েছেন আক্তার হোসেন। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা বলেন, গণতান্ত্রিক ন্যায্যতা ও সমতা ভিত্তিক একটি রাজনৈতিক দল হবে এনসিপি। বাংলাদেশের জনমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে দলটি বদ্ধপরিকর থাকবে বলেও জানান তরুণ নেতারা। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে গিয়ে দেশ গড়ার কথা বলেন নাহিদ ইসলাম। পতিত আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন আক্তার হোসেন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। তবু মাথা নোয়াবার নয়, বাংলাদেশিরা জানে 28শে ফেব্রুয়ারি বেলা 5:15 বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগসন্ধিক্ষণ। এ সময় ঘোষণা করা হয় নতুন দল জাতীয় নাগরিক পার্টির নাম। জাঁকজমকপূর্ণ আয়োজনে রাজধানীর মানিক মিয়া এভিনিউ সকাল থেকে ছিল জনসমাগম। ধীরে ধীরে লোকে লোকারণ্য হয়ে ওঠে সমাবেশ স্থল সহ পুরো সংসদ এলাকা। জুলাই অভ্যুত্থানে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করেন। নতুন দলের সদস্য সচিব আক্তার হোসেন একে একে দলের কেন্দ্রীয় কমিটির সবার নাম ঘোষণা করেন। নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে তৈরি মঞ্চ থেকে আত্মপ্রকাশ করে নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পতিত আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন আক্তার হোসেন। এই তরুণরা যেন তাদের নেতৃত্বে এই বাংলার জমিনে সেই খুনি গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিচার করতে সক্ষম হয়। বাংলাদেশে 54 বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি, একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে গিয়ে দেশ গড়ার কথা বলেন নাহিদ ইসলাম। মতভেদ থাকলেও দেশের মানুষের মঙ্গলের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। আমাদেরকে স্মরণ রাখতে হবে, হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে
একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। আগামীর বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে গড়ার প্রত্যয় নতুন দল এনসিপির। ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের নানান সন্ধিক্ষণে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের পরিবর্তিত বাস্তবতায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। পরিবর্তিত বর্তমান পরিস্থিতিতে নতুন দলটির এগিয়ে চলাই এখন প্রধান চ্যালেঞ্জ। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক যাত্রায় শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের প্রত্যাশা, ডান বাম ইসলামী ও মধ্যপন্থী সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করবে জাতীয় নাগরিক পার্টি। আক্তার হোসেনের রিপোর্ট। সুনির্দিষ্ট একটি মহলের সব জল্পনার অবসান ঘটিয়ে জুলাই গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের শুভেচ্ছা জানান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা প্রায় সবগুলো রাজনৈতিক দলের নেতারা। বিভাজন নয়, বরং তরুণদের একতার রাজনীতির চিন্তাকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন তারা। একটা রাজনৈতিক দল গঠন করা এবং সেই দলকে নিয়ে পথ চলা বাংলাদেশে অত্যন্ত কঠিন এবং বন্ধুর। এই কঠিন এবং বন্ধুর পথ তারা সহজ করে দিতে পারবে কিনা সেটা ভবিষ্যতে প্রমাণ করবে। আমাদের সম্পূর্ণ সহযোগিতা থাকবে। দেশ কেন্দ্রিক চিন্তা করা, জনগণ কেন্দ্রিক চিন্তা করা, এটা আমাদের সবারই লক্ষ্য। ওনারা বলছেন, আমরা স্বাগত জানাই। তারা যদি কাজ যদি এগুলো করতে পারেন তাদের জন্য অবশ্যই খুব ভালো হবে। যারা দীর্ঘকাল যাবৎ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, গণতন্ত্রের সংগ্রাম করেছে, তাদেরকে প্রতিপক্ষ হিসাবে মনে করবে না। আমরা সবাই ভ্রাতৃত্বের বন্ধনে একত্র হয়ে আমরা ভেদাভেদ মুক্ত, বৈষম্য মুক্ত, দোষারোপের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একটা বাংলাদেশ গড়তে চাই। এই ২৪-এর চেতনাকে ধারণ করে তারা ভবিষ্যতের রাজনীতিটা জনগণের জন্য করবে, ক্ষমতার জন্য না। এবং এই ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার জন্য তাদের যে ভূমিকা, এটা তারা ধারণ করবে। তরুণদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে প্রতিক্রিয়া দিয়েছে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতারাও। যারা জুলাই বিপ্লবের আমরা এখানে এই ২৪-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, নেতৃত্ব দিয়েছেন, তাদের নেতৃত্বে তারা যে ফ্যাসিজমের বিরুদ্ধে তাদের সংগ্রাম, এটা একটা রক্ত ঝরানো সংগ্রাম। বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, তাদের সাফল্য কামনা করছি। জামাত ইসলামী ইতিবাচকভাবে দেখছে, স্বাগত জানাচ্ছে। আমরা মনে করি রাজনীতির মধ্যে যে সুস্থ ধারার চর্চা, গঠনমূলক রাজনীতি, সহিংসতা মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত রাজনৈতিক একটা নতুন পরিবেশ তৈরি হবার ক্ষেত্রে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, এক্ষেত্রে নতুন গঠিত দল তাদের অবদান রাখবে। ৫৩ বছরের গতানুগতিক রাজনীতির ধারা বদলে স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নেতারা বলেছেন, আগামীর বাংলাদেশ হবে তরুণদের স্বপ্নের বাংলাদেশ। একটি সমৃদ্ধ দেশ গঠনই পার্টির মূল লক্ষ্য বলে জানান তারা। ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এক থাকার আহ্বান জানান দলের নেতারা। শহীদুল্লাহ রাজুর রিপোর্টে দেখুন বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে আত্মপ্রকাশ হল ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টি। নতুন দলের নেতারা বলেন, বাংলাদেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদ পুনর্বাসন করতে দেয়া হবে না। দেশবাসীকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখান নতুন দলের নেতারা। আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ব এবং একটা জিনিস শুধু মনে রাখবেন, দিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। আমরা স্পষ্ট করতে চাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। তারা বলেন,
বাংলাদেশ একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি, মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়। আজ নতুনের মাধ্যমে সুযোগ এসেছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই তরুণ প্রজন্মের নেতৃত্বে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ পুনর্গঠন করা হবে। এটা এই দেশবাসীর কাছে আমাদের প্রতিশ্রুতি। আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের যেই চেষ্টা করে যাচ্ছি, যেই আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি, এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে গিয়ে দেশ গড়ার কথা বলেন তারা। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা কারো পণ্যে পরিণত হবে না, সেটা সবার অধিকার, নাগরিক অধিকার সবার সমান থাকবে। স্টেটের ইনস্টিটিউশনগুলো রয়েছিল, কোন সিস্টেম কাজ করছে না বর্তমানে। এমন অবস্থায় ছাত্র তরুণদের একটি রাজনৈতিক বাংলাদেশের অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি প্রতিষ্ঠা করার কথা বলেন নতুন নেতৃবৃন্দ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে ঘিরে জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবার ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আগ্রহ ছিল লক্ষণীয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউতে উপস্থিত হন তারা। তাদের প্রত্যাশা, ফ্যাসিবাদ বিলোপের পর নতুন বাংলাদেশে জাতিকে পথ দেখাবে তরুণরাই। আক্তার হোসেনের রিপোর্ট। সকাল থেকেই মানিক মিয়া এভিনিউ ঘিরে জনস্রোত। সবার আগ্রহের কেন্দ্রে জুলাই বিপ্লবের অগ্রনায়কদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। দেশের বিভিন্ন জেলা থেকে আগত নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সমাগমে মুখর হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। নতুন দল জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে বলে প্রত্যাশা তরুণদের। দেশ গড়ার লক্ষ্যে নতুনদের দ্বারা মানুষ আসলে দেখতে চায় যে নতুনরা আসলে কতটুকুন পারে। তো আমাদের তরুণদের লক্ষ্য হচ্ছে আমরা নতুন কিছু করতে চাই, যাতে করে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো যেন পূরণ হয়। এই অঙ্গীকার নিয়েই আমরা নতুনরা আসলে আসতেছি। আপনার দেশবাসীর আমরা দোয়া চাই। আমাদের উপর দায়িত্বটা আরো বেশি বেড়ে গেল। এখন আমরা যারা আছি সাধারণ স্টুডেন্টরা আমাদের এই দলের মাধ্যমে সুন্দর করে আমাদের বাংলাদেশটাকে গড়ে তুলব। নতুন দল আত্মপ্রকাশ হচ্ছে, সেই ইতিহাসের সাক্ষী হতে আসলাম। উৎসবমুখর এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে ছিলেন জুলাই বিপ্লবে আহত ও শহীদদের পরিবারের সদস্যরাও। গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ছাত্রদের রাজনৈতিক দলের প্রাসঙ্গিকতার কথা বলেন তারা। এইটা শহীদ দল, সকল শহীদ পরিবারের দল। এখানে সকল শহীদ পরিবার অংশগ্রহণ করছে। পুরান রিঅ্যাক্টর দেখতে চাই না, আমরা চাই নতুন ছাত্র ভাই আসুক। আমার পড়া শহীদ হয়েছে, আমিও শহীদ হইব। আমি চাই ছাত্র ভাই আরো ভালো করুক। হ্যাঁ, তাদের মাধ্যমে দেশের পরিবর্তন আসবে এবং আসতেই হবে এবং ওনারা আনবে, এটুকু আমাদের বিশ্বাস। ছাত্রদের এখনই এই দেশের দায়িত্ব নেওয়া উচিত। সাশ্রয় মূল্যের চিকিৎসা, শিক্ষা ব্যবস্থার উন্নতি, বেকারত্ব হ্রাস করা, কর্মসংস্থান বৃদ্ধি করা। ওর আসুক, দেশ ভালো হবে। আমি চাই না ফেসিরা আবার আসুক। সন্ত্রাস মুক্ত একটি দেশ তারা উপহার দিতে আমার বিশ্বাস তারা সক্ষম হবে। তরুণদের হাতে বাংলাদেশ পথ হারাবে না এমন প্রত্যাশাও অনেকের। এবারই ছাত্র জনতা মিলে যে একটা পরিবর্তন আনার চেষ্টা করছে, এখন আমাদের প্রত্যাশা হলো এই নতুন রাজনৈতিক দলের কাছে আদর্শ একটি রাজনৈতিক দল গঠন করা এবং তার মাধ্যমে দেশের সুশাসন প্রতিষ্ঠা করা। দেশের ভারসাম্য রক্ষার জন্য নতুন দল শুধু এটা না, আরো প্রয়োজন, যাতে কেউ এককভাবে ফ্যাসিবাদী তৈরি না হতে পারে আগামী দিনগুলোতে। সাম্য, মানবিক মর্যাদা ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এদেশের তরুণ প্রজন্ম, সেই স্বপ্ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে নতুন রাজনৈতিক দল, এমন প্রত্যাশা 24-এর যোদ্ধাদের। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। নতুন আত্মপ্রকাশ করা ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ নিয়ে প্রতিক্রিয়ায় রাজনৈতিক দলগুলো বলছে, দল গঠন সবার সাংবিধানিক অধিকার, সেখানে সমমনাদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন নেতারা। কেউ কেউ বলছেন ছাত্র সংগঠনের প্রকৃত শিক্ষার্থী বান্ধব হওয়া প্রয়োজন। মিথিলা নাজরিনের রিপোর্ট। 52 থেকে 24 প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে দেশের ছাত্র সমাজের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। বিভিন্ন সময়ে আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার সম্মিলিত অংশগ্রহণে গত জুলাই অভ্যুত্থানে দেশে ক্ষমতার পালাবদল ঘটে।
আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে ২৬শে ফেব্রুয়ারি গঠিত হয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। নতুন সংগঠনকে স্বাগত জানিয়েছেন সাবেক ছাত্রনেতারা। বাংলাদেশে তো যে কারো রাজনীতি করার অধিকার আসলে আছে, সংবিধান আমাদেরকে রাজনীতি করার অধিকার দিয়েছে। নতুন যে যাত্রা শুরু হয়েছে এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। তো আমরা প্রত্যাশা করি যে এই দলটা বিপ্লবকে ধারণ করবে। তবে প্রথম দিনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় সংগঠনটি আদৌ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন রেখেছেন অনেকে। শুরুটাতেই আমার কেন জানি মনে হচ্ছে বড় একটা ধাক্কা দিয়েছে ছাত্র সমাজকে। তাদের মধ্যে যে মারামারি কেন, যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদেরকে গুরুত্বপূর্ণ কোনো পদ দূরে থাকা কোনো পদে রাখা হয় নাই। যে কোনো দল গঠনে কাউন্সিল সহ যে ধরনের শর্তাবলী রয়েছে তা মেনে চললে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। যে একটা দল যদি গঠন করতে হয় তাহলে প্রথমে যে কয়জন একত্রিত হয়ে তো প্রথমে তাকে একটা করতে হয় যে আমরা একটা ঘোষণাপত্র গঠনতন্ত্র তৈরি করলাম, আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য কি, উদ্দেশ্য কি। পরে ওই দলের সদস্য কি হবে নির্ধারণ করতে হয় এবং সেই সদস্য নির্ধারণ করে তাদের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্র গঠনতন্ত্র নির্বাচন করা এবং নেতৃবৃন্দ নির্বাচিতভাবেই করা দরকার বলে মনে করি। সংগঠনটি যেন প্রকৃত অর্থে শিক্ষার্থী বান্ধব হয় সে প্রত্যাশা সবার। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলমত নির্বিশেষে বীর জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে কংসরূপী স্বৈরাচার পালালেও গণতন্ত্র এখনও শঙ্কামুক্ত নয়। শুক্রবার বিকেলে চট্টগ্রামের জেমসেন হল প্রাঙ্গণে জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি এসব কথা বলেন তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। ভবিষ্যতে নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি সবার জন্য সম অধিকার নিশ্চিত করবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ন্যাসীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে দ্বিবার্ষিক সম্মেলনে সাংগঠনিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। সে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয় আমরা বাংলাদেশী। এই বাংলাদেশ আপনার, আমার, আমাদের সবার একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ। মাঝ আকাশ থেকে ফেরত এসেছে বিমানের ঢাকা ব্যাংকক ফ্লাইট। শুক্রবার বেলা 11:10 ফ্লাইট BG388 আধা ঘন্টা দেরিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে উড্ডয়ন করে। 1 ঘন্টা 20 মিনিট ফ্লাই করে মিয়ানমারের আকাশসীমায় যাওয়ার পর যান্ত্রিক ত্রুটির কথা বলে ক্যাপ্টেন ফ্লাইটটিকে ঢাকায় ফেরত নেওয়ার কথা জানান। 133 যাত্রী এবং 7 জন ক্রু সহ আবার 1 ঘন্টা 20 মিনিট উড়ে দুপুর 2টায় ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে। যাত্রীদের ফ্লাইটের মধ্যে আরও 1 ঘন্টা রেখে পরে এয়ারপোর্টের লাউঞ্জে আনা হয়। সে সময় যাত্রীরা সীমাহীন ভোগান্তি অনিশ্চয়তার মধ্যে পড়েন। পরে বিকেল 5:30টার দিকে আরেকটি এয়ারক্রাফট দিয়ে যাত্রীদের ব্যাংকক পাঠানো হয়। তবে ওই ফ্লাইটের 25 যাত্রী তাদের যাত্রা বাতিল করেন। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটিতে পড়া ওই ফ্লাইটের এক যাত্রী চ্যানেল আই কার্যালয়ে এসে তার ভোগান্তি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বে অবহেলার কথা জানান। লাঞ্চও প্রায় অলমোস্ট সার্ভ করা হয়ে গেছে, তখন হঠাৎ করে দেখি যে মাস্ক, অক্সিজেন মাস্ক সবার নেমে গেছে উপর থেকে। আর ফ্লাইট ক্যাপ্টেন মেহেদি সাহেব তখন অ্যানাউন্স করছেন যে আমরা একটু টেকনিক্যাল প্রবলেমে পড়ে গেছি, প্লেনের প্রেশার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতেছি, আমরা এখন ঢাকার সাথে যোগাযোগ করেছি, আমরা ফিরে যাচ্ছি ঢাকায়। এই অবস্থায় যাত্রীরা সবাই আতঙ্কিত যে অক্সিজেন মাস্ক কাজ করতেছে না, সবাই বয়স্ক লোকজন আছে, শিশু বাচ্চারা আছে, কি করবে তখন ওই মুহূর্তে। ল্যান্ডেড হওয়ার পরেও আমাদেরকে দরজা খুলছে না। কেন খুলছে না? বলা হচ্ছে যে গাড়ি আসে নাই, গাড়ি আসলে আমরা অন্য এয়ারক্রাফটে দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু ম্যাক্সিমাম প্যাসেঞ্জার আতঙ্কিত যে আরেকটা এয়ারলাইন্স যে এইরকম ঘটনা ঘটবে না, সেটাও তো বাংলাদেশের বিমান,
তো সেটাও যদি আবার এরকম আকাশে এই ধরনের ট্রাবলে পড়ে তখন কি হবে। যাচ্ছি পরের সংবাদে। সৌদি আরবে শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চাঁদের দেখা পেতে দেরি হয়। এরপর চাঁদ দেখা গেলে রোজা শুরুর ঘোষণা দেওয়া হয়। শুক্রবার থেকে দেশটিতে এশার নামাজের পর তারাবি শুরু হবে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ওমানে শনিবার রমজান শুরু হবে। মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনেই ও জাপানে আগামী রোববার থেকে রমজান শুরু হবে বলে ঘোষণা দেয় দেশগুলোর সরকার। এদিকে বাসসের খবরে বলা হয়, বাংলাদেশে শনিবার সন্ধ্যা ৬টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা হওয়ার কথা রয়েছে। সংবাদের রিপোর্ট জানিয়েছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। গাজায় দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি কার্যকরে মিশরে দ্বিপক্ষের আলোচনা শুরু। ইসরায়েলকে চাপে রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি হামাসের আহ্বান। বিরতির পর আবার আমন্ত্রণ। শেষ হলো বাঙালির প্রাণের মেলা অমর ২১শে বইমেলা। তারুণ্য নির্ভর আগামীর জন্য মাস জুড়ে চলা এবারের বইমেলা গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। মেলা থেকে ফিরে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। ভাঙল মিলন মেলা, শেষ হলো বাঙালির প্রাণের অমর ২১শে বইমেলা। প্রিয় লেখকদের মধ্যে কবিতার মধ্যে একজন আছেন সৈয়দ শামসুল হক, ওনার সেরা ৭ কবিতার বইটা কিনেছি। সময়টা যদি বাড়তো ভালো হতো, কিন্তু এর মধ্যে পবিত্র রমজান উপলক্ষে যদি সিদ্ধান্ত হয় আর বাড়বে না, তো আমাদের তো কিছু করার নেই। মেয়ের বই আছে, বই প্রকাশ হয়েছে দমন পীড়নের ১৫ বছর, এই বইটা আমি কিনতে আসছি। মেলার শেষ দিনেও প্রকাশিত হয়েছে বিভিন্ন বই। স্টলের সামনে থেকে উন্মোচন করা হয় গল্প, উপন্যাস সহ নানা গ্রন্থ। নবসাহিত্য প্রকাশন ১৭ লেখককে সংবর্ধনা দিয়েছে। জীবনের প্রতিচ্ছবির বইয়ের যে সম্মাননা, আজকে আমি সেই সার্টিফিকেট এবং ক্রেস্টটি আমি পেয়েছি। এটা হচ্ছে গতবার আমার প্রথম একক কাব্যগ্রন্থ ছিল সপ্তপুরুষ, এবং এটা হচ্ছে গতবার বেস্ট সেলারে অ্যাওয়ার্ড পেয়েছে। শেষ দিনে অনুমতি তুলে ধরেন লেখকরা। আগামী বছর আবার জমবে মিলন মেলা, প্রত্যাশা তাদের। এবার তো তাসের নিয়ে লেখার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, বাসায় সবারই কম বেশি এক প্যাকেট তাস থাকে, তো এক প্যাকেট তাস দিয়ে বইয়ের ম্যাজিকগুলো খুব সহজেই তারা শিখে নিতে পারবে। যে সমুদ্রে আগুন জ্বলে, তো নতুন হিসাবে আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পেয়েছি। প্রায় ৩০০+ কপি ইতিমধ্যে সেল হয়েছে। গণঅভ্যুত্থানের আন্দোলনে আমি ছিলাম, সেই আন্দোলনের পুরোটাকে আমি ১২৮টা কবিতার মধ্যে সেটাকে আমি বর্ণনা করেছি। বাংলা একাডেমি প্রাঙ্গণে ছিল সমাপনী আয়োজন। স্পেসিফিক ওই বছরে মেলা সেন্ট্রিক পুরস্কারের ব্যবস্থা করতে পারলে আমার মনে হয় এটা এক ধরনের আগ্রহ এবং উৎসাহ তৈরি করতে পারে। সেটা বাংলা একাডেমি ভেবে দেখতে পারে আগামী বছরের ক্ষেত্রে। অমর ২১শে বইমেলায় এবার নতুন প্রকাশিত বই ৩,২৯৯টি। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। বণিক বার্তা ও বিআইডিএস এর যৌথ উদ্যোগে গুণীজন সংবর্ধনার ধারাবাহিকতায় সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানকে মরণোত্তর সম্মাননা জানানো হয়েছে। সম্মাননা অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে সাইফুর রহমান ছিলেন অনন্য। তিনি বাংলাদেশে ভ্যাট প্রচলন এবং খাদ্যের বিনিময় শিক্ষা কর্মসূচি চালুতে অবদান রাখেন। অনুষ্ঠানে সাইফুর রহমানকে স্মরণ করে বক্তৃতা করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও অন্যরা। সঞ্চালনা করেন বণিক বার্তা সম্পাদক হানিফ মাহমুদ। চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দান এবং রাউজানের গহিরা হাই স্কুল মাঠে 2 দফা জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমানকে শুক্রবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিএনপির নেতাকর্মী সহ সর্বস্তরের লাখো মানুষ জানাজায় অংশ নেন। সে সময় অনেক নেতাকর্মী কান্নায় ভেঙে পড়েন। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী আব্দুল্লাহ নোমানের সবশেষ জানাজা অনুষ্ঠিত হয়েছে তাঁরই গ্রামের বাড়ি রাউজানের গহিরা হাই স্কুল মাঠে। বাদ জুমা জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দান এবং মঙ্গলবার ঢাকায় আরও 3 দফা জানাজা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন বিএনপির নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যে ওনার চলে যাওয়া, এটা আমি মনে করি আমাদের বিএনপির জন্য না, পুরো চট্টগ্রামের জন্য, সমগ্র চট্টগ্রামের জন্য, বাংলাদেশের জন্য অনেক ক্ষতি হয়েছে। নোমান ভাইকে হারাইনি, মনে হচ্ছে আমাদের রাজনৈতিক পুরো চিটং শহর স্তব্ধ হয়ে গেছে, শোকাহত হয়ে গেছে। সরকারের মন্ত্রী ছিলেন, কিন্তু কোনো দুর্নীতি অনিয়ম ওনাকে স্পর্শ করতে পারেনি। শুক্রবার জানাজার আগে বিএনপির নেতারা বলেন, আব্দুল্লাহ আল নোমান ছিলেন সার্বজনীন একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। তিনি ছিলেন নেতাদের নেতা। শত বছরে এরকম একজন নেতা পাওয়া কঠিন হবে। আমাদের রাজনীতিতে বিনয়ের একটা অভাব আছে। নোমান ভাই একজন খুব বিনয়ী, ভদ্র একজন মানুষ, এবং সেটা আমি মনে করি আমাদের রাজনীতিতে সেটা একটা প্রতিফলন থাকা দরকার। চট্টগ্রামের যে উন্নয়নগুলো আজকে চোখে পড়ছে, প্রতিটি উন্নয়নের পিছনে যে মানুষটির হাত রয়েছে সেটা হচ্ছে আব্দুল্লাহ নোমান। যার যার দল সেই করব, কিন্তু চট্টগ্রামের ব্যাপারে আমরা সবাই এক থাকব এবং দেশ এবং জাতির স্বার্থে আমরা একটা জায়গায় এসে মিলিত হব। সেই মিলনের শিক্ষাটা দিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব আব্দুল্লাহ নোমান সাহেব। দল মত ধর্ম নির্বিশেষে যদি সেই প্রতিষ্ঠানগুলোকে মানুষের কল্যাণে তৈরি করবার ব্রতে ব্রতী হন, তার নামই আব্দুল্লাহ নোমান। কিন্তু সেই অর্জনকে ধরে রাখতে হলে আপনাদের অনেক দায়িত্ব। দুদফা জানাজার পর গার্ড অফ অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। নির্বাচিত সরকারের মাধ্যমে রাষ্ট্র কাঠামো উন্নয়ন ও সংস্কার করা সম্ভব উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক বলেছেন, জনগণের সরকারই একমাত্র পারবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে। রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আরও বলেন, স্বৈরাচার দোসরদের নির্মূল করা না গেলে বাংলাদেশের মানুষের ওপরে ষড়যন্ত্র চলতেই থাকবে, তাই অতি দ্রুত তাদের বিচারের আওতায় আনা উচিত। রাষ্ট্রীয় সংস্কার করার জন্য সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হচ্ছে একটি নির্বাচনী সরকার দরকার। সেই নির্বাচনী সরকারই একমাত্র পারবে বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, বাংলাদেশে পরিপূর্ণভাবে সংস্কারের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করতে। সাইক্লিং, ম্যারাথন সহ ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো দেশের তরুণ প্রজন্মকে একটি সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কক্সবাজারের ইনানীতে মেরিন ড্রাইভ সাইক্লিং রেসের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, এই জায়গায় এরকম আয়োজন অব্যাহত থাকবে। কক্সবাজারের সৌন্দর্য বিশ্বব্যাপী উপস্থাপন এবং সর্বস্তরের সুস্থতার চেতনা জাগ্রত করতে রাইড ফর গ্লোরি বার্তাকে ধারণ করে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন এবং কক্সবাজার জেলা প্রশাসন মেরিন ড্রাইভ রেস 2025-এর আয়োজন করে। এই সাইক্লিং প্রতিযোগিতায় 6টি ক্যাটাগরিতে 26 জন নারী ও 374 জন পুরুষ সহ মোট 400 জন দেশি বিদেশি সাইক্লিস্ট অংশ নেন। প্রতিযোগিতা শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। এ সময় কক্সবাজারের এরিয়া কমান্ডার রামু সেনানিবাসের জিওসি, কক্সবাজারের জেলা প্রশাসক সহ উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কক্সবাজারে এই সাইক্লিং এর জন্য এটা একটা সুন্দর একটা ফ্যাসিলিটি। এখানে মেরিন ড্রাইভের পাশে এই যে লম্বা রাস্তা, এটা এত ব্যস্তও থাকে না। সকালবেলা আপনারা শুরু করে এখন শেষ করেছেন, তো এখানে এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর করতে ইসরায়েলকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে হামাস। তারা বলছে, যুদ্ধবিরতি চুক্তিতে দেরি বা কোনো দ্বিধা রাখা যাবে না। ইসরায়েল হামাসের মধ্যে দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির আলোচনা মিশরের কায়রোতে শুরু হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর বলেন, প্রথম পর্যায়ে যুদ্ধবিরতি সম্পন্ন হওয়ার পরই পরবর্তী ধাপের জন্য ইসরায়েলি প্রতিনিধিরা এরই মধ্যে মিশর আছেন। তারা পর্যবেক্ষণ করছেন আলোচনার জন্য গ্রহণযোগ্য পথ রয়েছে কিনা।
এদিকে গাজায় ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 17 মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার হচ্ছে মৃতদেহ। 2023 সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা ও তারুণ্যের অজেয় শক্তি ধারণ করে বসুন্ধরা টগি ক্লাব মাঠে অনুষ্ঠিত হল রিদম অব ইউথ শিরোনামে উন্মুক্ত কনসার্ট। শুরুতেই গান পরিবেশন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা ব্যান্ড 3AD। রিদম অব ইউথ শিরোনামে এই কনসার্টে গান পরিবেশন করেন দেশের অন্যতম রকস্টার নগর বাউল, আর্টসেল, অ্যাভয়েড রাফা, শিরোনামহীন মেঘদল ও অ্যাঞ্জেল নূর অ্যান্ড ব্যান্ড। আয়োজকরা জানান, এই আয়োজনের প্রধান উদ্দেশ্য তরুণ সমাজকে সঙ্গীত ও খেলাধুলার প্রতি আগ্রহী করা। এবারে কৃষি সংবাদ। অতীতের মতো এবারও রোজা শুরুর আগে যশোরের নিত্যপণ্যের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে বাজার স্থিতিশীল বলা হলেও ডিম, মাছ ও মাংসের দাম বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এসব পণ্যের দাম কমার কোনো সম্ভাবনা দেখছেন না তারা। অতীতের মতো এবারও রোজা শুরুর এবার প্রকৃতি সংবাদ। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে লীলাভূমি ভোলার চর কুকরি মুকরিতে কমছে পর্যটকদের আনাগোনা। সুযোগ সুবিধার অভাব, বেহাল যোগাযোগ ব্যবস্থার কারণে ভোগান্তিতে মুখ ফিরিয়ে নিচ্ছেন ভ্রমণ পিয়াসীরা। পর্যটন শিল্পের এই অপার সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের দাবি স্থানীয় সহ পর্যটকদের। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। অদম্য সংগ্রাম ও সাফল্যের স্বীকৃতি হিসেবে 4 নারী পেলেন রাধুনী কীর্তিমতী সম্মাননা 2024। সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী নারীদের স্বীকৃতি দিল ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড রাধুনী। দুর্নীতি বিষয়ে সোচ্চার সাংবাদিক শারমিন রিমা পেয়েছেন কীর্তিমতী সাংবাদিক 2024 সম্মাননা। হাজিরা বেগম পেয়েছেন কীর্তিমতী হিতৈষী 2024 সম্মাননা। কক্সবাজারের সবুজ উদ্যোক্তা জাহানারা ইসলাম। ক্রীড়াবিদ ও কারাতে প্রশিক্ষক নাইমা খাতুন পেয়েছেন কীর্তিমূর্তি ক্রীড়াবিদ সম্মাননা। এ সময় ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, প্রতিষ্ঠানের বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ এবং স্কয়ার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। গবেষণা উদ্ভাবনের প্রচার প্রসারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভাবন মেলা। ব্যতিক্রমী এই উদ্যোগ তরুণ প্রজন্মকে গবেষণায় আরও আগ্রহী করবে প্রত্যাশা। বিরতির পর আবারও আমন্ত্রণ। গবেষণা উদ্ভাবনের প্রচার প্রসারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম গবেষণা উদ্ভাবন মেলা হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 120টি উদ্ভাবন ও গবেষণা কর্ম প্রদর্শন করা হয়। এমন উদ্যোগ শিক্ষার্থী সহ তরুণ প্রজন্মকে গবেষণা এবং উদ্ভাবনে আগ্রহী করবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রামের সব গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা কর্ম ও উদ্ভাবনকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবন মেলার আয়োজন। জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে তুলে ধরা হয় জীববৈচিত্র্য সংরক্ষণ সহ দেশের উন্নয়নে নানা গবেষণা কর্ম। এই যে দেখুন, জলাবদ্ধতা নিয়ে আমাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর সমাধান নেই, কারণ পর্যাপ্ত গবেষণা নেই। আর্কিটেকচার ডিপার্টমেন্ট বিভিন্ন ধরনের স্থাপত্য কলা যেগুলো তারা করেছে, বিভিন্ন ডিজাইন তারা করেছে, সেগুলো নিয়ে এসছে। কমিউনিটি যে সার্ভিসগুলো, সেখানে আমরা কি ভূমিকা রাখতে পেরেছি সেগুলো শোকেস করার জন্য এসেছে। 3টা সেন্সাস করেছে, এই মুহূর্তে 162 স্পিসি আছে হালদা নদীতে। অর্থাৎ আমাদের অ্যাক্টিভিটিসের কারণে
এখন এই ডলফিনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যে গবেষণা করছে সেগুলোকে সর্বসম্মুখে প্রকাশ করা, নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা এবং দেশের উন্নয়নে যদি কোনো কাজে লাগে এই অবদান সেটা সবার দেখা। টেকসই পরিবেশ নিশ্চিতে বাস্তবসম্মত গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন সংশ্লিষ্টরা। আমরা ছাত্রদেরকে আকর্ষিত করছি যে তারা যেন রিসার্চে আসে। ফান্ডিং কোনো সমস্যা না, এখানে হচ্ছে চিন্তা করা এবং গবেষণায় দেশকে এগিয়ে নেওয়া। রিসার্চ বিজ্ঞান ভিত্তিকও যেমন হবে, সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে হবে। আশা করি মানুষের কল্যাণে আমরা রিসার্চের পরিমাণও বাড়াতে পারবো, মানও বাড়াতে পারবো, বস্তুনিষ্ঠতাও বাড়াতে পারবো। মেলায় 40 জন সেরা গবেষক এবং উদ্ভাবনী প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। তৃতীয়বারের মতো কানাডার অন্টারিও প্রদেশের এমপিপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান রাজনীতিক ডলি বেগম। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি টরন্টোর স্কারবোরো সাউথ ওয়েস্ট আসন থেকে কনজারভেটিভ পার্টির প্রার্থীকে হারিয়ে নিউ ডেমোক্রেটিক পার্টি এনডিপির পক্ষ থেকে বিজয়ী হন। গত সংসদে তিনি অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিরোধী দলীয় উপনেতা ছিলেন। এর আগেও 2018 এবং 2022 সালে তিনি এমপিপি নির্বাচিত হন। অবভিয়াসলি এটা আমাদের জন্য বড় একটা ব্যাপার, আমাদের কমিউনিটির জন্য একটা বড় একটা বিজয়ের যে উল্লাস আপনি দেখতে পাচ্ছেন। আমরা সব সময় আসলে দেখি যে কমিউনিটি এক হয়ে এভাবে চলে আসছিল গত 2 টার্ম, এন্ড দিস ইজ আ 3rd টার্ম ফর আস, সো ইটস ভেরি বিউটিফুল। এন্ড আমি ধন্যবাদ জানাই আমার পুরো কমিউনিটি যারা আছেন এখানে, সবাই একসঙ্গে এক হয়ে আবার যে আমরা এই যে বিজয়টা অর্জন করতে পারছি, এটা অনেক বড় একটা ব্যাপার। সো থ্যাংক ইউ সো মাচ। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। সকালে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। এ সময় বক্তারা বলেন, মতিঝিলের শাপলা চত্বরে 5 মে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে যে হত্যাকাণ্ড ঘটেছিল তা দেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। প্রতিযোগিতায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ও তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসার বিতর্কিকরা অংশ নেয়। সংবাদের এই পর্যায়ে আবার নিচ্ছে বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। আরব আমিরাতের বিপক্ষে ফিফা নারী আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য দুবাইয়ে বাংলাদেশ নারী দলের অনুশীলন। রোববার দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে 2 দল। বিরতির পর আবারও আমন্ত্রণ। অনুন্নত বরগুনা জেলার ভৌগোলিক বৈশিষ্ট্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জেলার 3টি সংসদীয় আসন পুনর্বহালের দাবি জানিয়েছে ঢাকার বরগুনা জেলা সমিতি। জাতীয় প্রেসক্লাবে বরগুনা জেলার উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা ও ত্রিবার্ষিক সম্মেলনে তারা এ দাবি জানান। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিয়াউল কবির দুলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। সংগঠনের রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান। আরও ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ মল্লিক, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফারুক রহমান সহ অন্যরা। বক্তারা বরগুনা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন, কারিগরি স্কুল কলেজ প্রতিষ্ঠান সহ বিভিন্ন দাবি জানান। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ AIUB ক্যাম্পাসে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হল 15তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব। সারা দেশ থেকে নিবন্ধনের মাধ্যমে প্রায় 10,000 শিক্ষার্থী আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে। এর মধ্য থেকে 150 জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের মধ্য থেকে পরবর্তীতে 5 জনকে নির্বাচিত করা হবে ফ্রান্সে 55তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডক্টর আফম ইউসুফ হায়দার। শিক্ষার্থীরা অতিথিদের হাত থেকে সনদপত্র, মেডেল ও ট্রফি গ্রহণ করে। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, নাহিদ আক্তারের নেতৃত্বে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ গড়ার প্রত্যয়। নতুন দলের যাত্রায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শুভেচ্ছা, সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করবে জাতীয় নাগরিক পার্টি, প্রত্যাশা। অভ্যুত্থানে স্বৈরাচার পালালেও গণতন্ত্র এখনো শঙ্কামুক্ত নয় বললেন তারেক রহমান। গণতান্ত্রিক দেশ গড়তে আগামী নির্বাচন বড় সুযোগ মন্তব্য।
চট্টগ্রামে 2 দফা জানাজা শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, জানাজায় বিএনপি নেতাকর্মী সহ লাখো মানুষের অংশগ্রহণ। যান্ত্রিক ত্রুটিতে মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা ব্যাংকক ফ্লাইট, বিকল্প এয়ারক্রাফটে শতাধিক যাত্রীকে থাইল্যান্ড প্রেরণ। এবং মাস জুড়ে অমর একুশে বইমেলা শেষ হল শুক্রবার, শেষ দিনে পাঠক সমাগমে মুখরিত বাংলা একাডেমি প্রাঙ্গণ। দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।